মান্দাসে বই কথার আসরে অনেকদিন পরে আজকে আমরা আবার সকলে জড়ো হয়েছি। আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সে বইটি বইমেলারও খানিক আগে প্রকাশিত হয়েছে এবং এই বইটি একটি সংকলন গ্রন্থ। বইটির নাম হচ্ছে শঙ্খমালা। শঙ্খমালা হলো আবৃত্তিযোগ্য কবিতা, গদ্য ও চিঠির সংকলন। সম্পাদনা করেছেন সুমন্ত্র সেনগুপ্ত। সহযোগিতায় যিনি আছেন তিনি আজকে আসতে পারেননি, সম্পাদনা সহযোগী রঞ্জনা সেনগুপ্ত। এখন বিষয় হলো যে এই শঙ্খমালা বইটি এটি হলো মান্দাসের প্রথম সংস্করণ, প্রথম মান্দাস সংস্করণ, কিন্তু এটি হলো শঙ্খমালার প্রকৃত অর্থে দ্বিতীয় সংস্করণ। তার কারণ এই বইটি প্রথম প্রকাশ পায় এই নামে, এই বইটি প্রথম প্রকাশ পায় আজকাল প্রকাশনা থেকে, এবং তখন ঘটনাচক্রে আমি আজকাল প্রকাশনাতেই চাকরি করি এবং এই বইটির হয়ে ওঠার সঙ্গে ঘটনাচক্রে আমি জড়িত ছিলাম। পরবর্তীতে নানাবিধ কারণে শঙ্খমালা শেষ হয়ে যাওয়ার পরেও আজকাল আর ছাপেনি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা মান্দাস থেকে এই বইটি আবার প্রকাশ করব, কিন্তু সংস্করণ হবে, দ্বিতীয় মুদ্রণ নয়। তার কারণ যিনি সম্পাদক সুমন্ত্র সেনগুপ্ত তিনি মনে করেছিলেন যে এর মধ্যে বেশ কিছু সংযোজন এবং বিয়োজনের প্রয়োজন। এখন বিষয়টি হলো যে শঙ্খমালা নামটি রাখার কারণ প্রথম থেকেই আমি প্রস্তাব করেছিলাম। তার কারণ 1989 সালে শঙ্খমালা নামে একটি আবৃত্তির দল বেলঘরিয়ায় প্রতিষ্ঠিত হয় সুমন্ত্র সেনগুপ্তর নেতৃত্বে, এবং ক্রমশ তার সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং বাচিক শিল্পকে যে বিভিন্নভাবে ব্যবহার করা যায় তার যে বহু থিয়েট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হতে পারে, শঙ্খমালা এই দীর্ঘ পথযাত্রায় তা প্রমাণ করেছে। অর্থাৎ শঙ্খমালা আবৃত্তির যে গ্রুপ আমরা বলি বা বাচিক শিল্পীদের যে গ্রুপ আমরা বলি সেটা সে প্রমাণ করেছে, এবং বিভিন্ন সমসময়কে নিয়ে যে নতুন করে কথা বলা যায় সেটা অভিনয় শৈলীর ভিতর দিয়ে, কবিতার ভিতর দিয়ে, নতুন নতুন স্ক্রিপ্টের ভিতর দিয়ে শঙ্খমালাটা প্রমাণ করেছে। তাই সুমন্ত্রদাকে আমরা প্রথমে নির্বাচন করি এই কারণেই, সেটি হচ্ছে তার যে বাচিক শিল্পের, তার যে আবৃত্তির যে বিশালতা বা প্রসারতা, এর কারণে। কেবলমাত্র কতকগুলি জনপ্রিয় বা লোকপ্রিয় কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকা যখন আবৃত্তি শিল্পের বৈশিষ্ট্য হয়ে পড়েছিল, সেই সময় সুমন্ত্র সেনগুপ্তর কণ্ঠে আমরা এমন কিছু লেখা বা রচনার শুনতে পাই যেগুলো সচরাচর সাধারণত কেউ আবৃত্তি করেন না। সেগুলো কখনো খুব অপরিচিত কবিতা, খুব অপরিচিত কবির কবিতা, বা খুব পরিচিত কবির অপরিচিত কবিতা, বা কখনো কখনো তা উপন্যাসের অংশ, গদ্যের অংশ, চিঠির অংশ। সেই কারণে বাজারে অনেক আবৃত্তিযোগ্য কবিতার সংকলন থাকা সত্ত্বেও শঙ্খমালা কোথাও একটা গিয়ে স্বতন্ত্র জায়গা নিয়েছে এবং পাঠকপ্রিয় হয়েছে গোড়া থেকেই। এই সংস্করণ অর্থাৎ মান্দাস সংস্করণ প্রকাশিত হওয়ার পরেও পাঠকদের কাছে এর জনপ্রিয়তা বা লোকপ্রিয়তা কিন্তু কমেনি। এখনো কোনো বাচিক শিল্পী বা যিনি ভাবছেন আবৃত্তি করবেন তার কাছে একটি সংগ্রহযোগ্য সংকলন হিসাবে শঙ্খমালা কিন্তু সমাদৃত হচ্ছে, সমাদর পাচ্ছে, পাঠক নিচ্ছে। আজকের সন্ধ্যায় শঙ্খমালা নিয়েই আলোচনায় উপস্থিত রয়েছেন সম্পাদনা যিনি করেছেন সম্পাদক সুমন্ত্র সেনগুপ্ত, এবং শঙ্খমালা দলের বলা যেতে পারে উল্লেখযোগ্য আরেকজন কর্তা ব্যক্তি এবং সুমন্ত্র সেনগুপ্তর অত্যন্ত কাছের বন্ধু, এবং শঙ্খমালা হয়ে ওঠার পেছনেও তার অবদান আছে এই সংকলনটির পেছনে। তিনি হলেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, মান্দাসের অত্যন্ত কাছের মানুষ। আমি এরপরে এই পুরো আলোচনাটাই শঙ্খমালা হয়ে ওঠা, কিভাবে তার ভাবনা চিন্তা, তার নির্বাচন কিভাবে হয়েছিল, এই সমস্ত কথোপকথনের দায়িত্ব, সঞ্চালনার দায়িত্ব ইন্দ্রনীলদাকে দিয়ে দেব। তার আগে আমরা
এই আমাদের অনুষ্ঠানের রীতি মেনে একবার বইটির আনুষ্ঠানিক প্রকাশ নয়, পাঠকদের সামনে একবার বইটিকে তুলে ধরব। সুমন্ত্রদা, ইন্দ্রনীলদা, একটুখানি এসো। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে না বললেও সবার সামনে আমরা আজকে শঙ্খমালা সংকলনটিকে আবার নতুন করে তুলে ধরছি এই বইটিকে আলোচনার প্রাক্কালে। প্রকাশক হিসাবে এতক্ষণ সুকল্প মান্দাসের সুকল্প চট্টোপাধ্যায় যে কথাগুলো শঙ্খমালা এই যে আবৃত্তিযোগ্য কবিতা, গদ্য, চিঠির সংকলন, এটাকে বই হিসেবে পাঠকের সামনে তুলে আনার জন্য যে ভাবনা, সেটা সুকল্প বলল। তো সেটা আমরা প্রকাশকের দৃষ্টিভঙ্গি থেকে আমরা শুনলাম। আমার মনে হয় যে দর্শকদের কাছে এই কিছু কথা এই শঙ্খমালা হয়ে ওঠার পেছনে, মানে সম্পাদিত একটা বই যখন হয়ে উঠছে, সেটার পেছনে কিছু কথা পাঠকদেরও জানা প্রয়োজন। কারণ বাজারে আমাদের অনেক বই আছে, অনেক সংকলন আছে, আবৃত্তিযোগ্য কবিতা সংকলন। সেগুলো তাদের নিজ নিজ গুণে তারা দর্শকদের কাছে, এই মানে পাঠকদের কাছে সমাদৃত হয়েছে, তারা কিনেছেন। কিন্তু শঙ্খমালা যখন, আমি সুমন্ত্রর কাছে এটাই জিজ্ঞেস করব যে শঙ্খমালার প্রস্তাব যখন এলো সুকল্পর কাছ থেকে, তো সেইটা কি মনে হয়েছিল, যে সেটা কি একজন আবৃত্তিকার হিসাবে এটা কি খুব সহজ কাজ ছিল, নাকি মনে হয়েছিল যে এটা একটা খুব একই ধরনের কাজ, কেন আবার করব, মানে কি মনে হয়েছিল এটা প্রস্তাবটা পেয়ে? সমস্ত শুরুর আগে আরেকটা আরম্ভ থাকে। সেই আরম্ভটা যদি বলি, তাহলে আমি যদি খুব ভুল না করি, তাহলে 2019 সালে মানে করোনা হওয়ার আগে যে বইমেলা হয়েছিল, সেই বইমেলায় আজকালের স্টলে যাওয়ার পরে সেখান থেকে সুকল্প এবং তার এক বন্ধু তারা স্টল থেকে বেরিয়ে আমার সাথে আড্ডা মারতে মারতে, সুকল্প আমার বহুদিনের পরিচিত, বহুদিন ধরে, সুকল্প যখন প্রকাশক হয়নি তখন থেকে সুকল্পর সঙ্গে আমার অনেক ছোট বয়সে আমার থেকে কিন্তু একটা খুব বন্ধুত্ব তৈরি হয়েছে। ও একটা প্রস্তাব দেয় যে একটা সংকলন, আবৃত্তিযোগ্য কবিতা, গল্প এবং চিঠির একটা সংকলন যদি করা যায়। আমার প্রথম শুনেই এটাকে আমি একেবারেই না বলেছিলাম। না বলার পেছনে অনেক কারণ আছে, এবং এখনো যে এই বইটা নিয়ে কথা বলতে এসেছি, এখনো আমার মধ্যে সংকোচ আছে। কেন, কিসের সংকোচ, সেটা পরে আমরা কথা বলবার সময় নিশ্চয়ই সেটা প্রকাশিত হবে যে কেন আমার মধ্যে এখনো সংকোচ আছে। সুকল্পর অনেক গুণ আছে, আমি সেই গুণকে খুব অ্যাডমায়ার করি। ফলে ওর কথা আমার থেকে ছোট হলে ওর কথা যে একেবারেই খুব ফেলে দিতে পেরেছিলাম এমন নয়, ওকে প্রথমে না করে দিয়ে কিন্তু মনের মধ্যে ভাবটা ছিল। সেইটাই হয়তো এই কাজটার শুরুয়াত বলা যায় আর কি। মানে কাজটা করা হবে কোনোদিন, এই আমার সম্পাদনায় একটা আবৃত্তিযোগ্য কবিতা, গল্প এবং চিঠির সংকলন প্রকাশিত হবে, হতে পারে হয়তো, বা এরকম একটা মন তখন তৈরি হচ্ছিল, কিন্তু সংকোচের সঙ্গে তৈরি হচ্ছে। তারপরে এই কাজটা শুরু হয় এবং এটা প্রকাশিত হয়, এবং একেবারেই প্রধান উদ্যোগ সুকল্প চট্টোপাধ্যায় ছিল, তখন আজকালে ছিল, প্রকাশনা বিভাগে কাজ করত, দায়িত্ব নিয়ে। এইটা আমার একদম শুরুরও যে শুরু থাকে তার কথা আর কি। এরপরে যে কথাটা তুই বললি যে আমি একজন আবৃত্তি শিল্পী হিসাবে আমার প্রথম থেকে মনে হয়, এখনো মনে হয়, ভবিষ্যতেও হয়তো মনে হবে যে একজন আবৃত্তি শিল্পীকে খুব প্রাথমিক অবস্থায় কবিতার একজন ভালো পাঠক হতে হয়, এবং সে অন্বেষণ করবে যে কোন কবিতা, কোন গল্পের অংশ, কোন উপন্যাসের অংশ, কোন চিঠি সে আবৃত্তি করবে।
তার কথা হয়ে উঠবে, সেই অন্বেষণ তো তার ব্যক্তিগত অন্বেষণ। আমি সেই অন্বেষণে কেন কাউকে, আমি একেবারে খুব কোট আনকোট এই শব্দটা ব্যবহার করছি, প্রভোগ করবো কেন, যেই দেখো এই কবিতা বলো। কারণ আমি যখন খুব ছোট ছিলাম, আবৃত্তি করতে শুরু করেছি, তখন নীরোদবরণ হাজরার একটি বই ছিল, সম্ভবত দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এবং নীরোদবরণ হাজরার যৌথ সম্পাদনায় একটা বই বেরিয়েছিল। সেই বইতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হলো যে কবিতার সংকলনের আগে একটা বড় অংশ ছিল যেখানে তুমি কি করে আবৃত্তি করবে তার অনেক বিষয় নিয়ে আলোচনা ছিল, তারপর অনেকগুলো কবিতা ছিল। সেই বইটা কিন্তু আমি ওই ফিরে এসে 2019 সালের বইমেলায় ফিরে এসে আমার ওটা হন্ট করে যে ওই বইটা তো ব্যক্তিগতভাবে আমাকে অনেক সাহায্য করেছিল, সেই সময় কিছু কবিতা খুঁজতে সাহায্য করেছিল। এইটা আমার আর কি ভাবার কারণ যে এইভাবে একটা বই যদি হয় আর কি। তারপরে হওয়ার তো আরো অনেকগুলো পথ গেছে, কিভাবে হয়েছে সেটা কথোপকথনে আসবে। মানে কিন্তু কোনটাটা কি ছিল? কোনটাটা ছিল যে আমি যে এখনো বিশ্বাস করি যে একজন আবৃত্তি শিল্পী তিনি একটা মেডিসিন নিয়ে কেন থাকবেন, তিনি কেন কবিতার বই থেকে কবিতার পাঠক হবেন না। বেসিক্যালি কবিতার পাঠক হতে গেলে তাকে অনেক কবির কবিতা পড়তে হবে। আমরা খুব ইন্টারেস্টিংলি আমি যেটা ঠিক করেছিলাম যে ছোটবেলা থেকে এটা শুনে এসেছি যে কারো বাড়িতে যদি একটিও কবিতার বই না থাকে তাহলে তার বাড়িতে একটা সঞ্চয়িতা আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে আমি যেভাবে বড় হয়েছি, আমার বাড়ির যে অর্থনৈতিক অবস্থা ছিল সেটা এখানে আলোচ্য বিষয় নয়, কিন্তু আমাদের বাড়িতে খুব বই ছিল না। এখন এত বই যে দুটো ঘরে রাখা যায় না, কিন্তু তখন কিন্তু সঞ্চয়িতাটা ছিল। আমার মনে হয়েছিল যে আমি যদি কোনোদিন কোনো সংকলন করি, এটা ভেবে নিয়ে করব যে প্রত্যেকটি বাঙালির ঘরে সঞ্চয়িতাটা আছে। সেখানে রবীন্দ্রনাথ যে কবিতাগুলি নির্বাচন করে রেখেছেন সেই সংকলনে আমি আমার এই সংকলনে সঞ্চয়িতার কোনো, যেগুলো সঞ্চয়িতাতে তালিকাভুক্ত আছে তার কোনো কবিতা দেব না, এইটুকু ধরে নিয়ে যে একজন বাঙালির বাড়িতে সঞ্চয়িতা থাকবে না, সঞ্চয়িতার কবিতাও আমি এখানে দেব। ওইটা প্রথম একটা শর্ত আমার মনের মধ্যে হয়েছিল। এরপরে আমি যখন 2019-এ কাজ করতে শুরু করি, মানে এই কাজটা করতে শুরু করি, তখন আমি আবৃত্তি নিয়ে অনেকটা পথ এসেছি। সে পথ সঠিক পথ না বেঠিক পথ সেগুলো অন্য বিষয়, অন্য বিতর্ক। কিন্তু আমি অনেক কবিতার মধ্যে দিয়ে এসেছি, অনেক কবিতা পড়তে পড়তে এসেছি। সেই পড়তে পড়তে আসার মধ্যে আমার ব্যক্তিগত একটা ভালো লাগা আছে যে আমি একজন কবির একটি কবিতা, তার একটি কাব্যগ্রন্থে 15টি কি 20টি কি 22টি কবিতা আছে। আমি সেটা পড়ার পর মনে হয়েছে এই দুটো কবিতা খুব আমার অন্তরের কথা বলে। আমি যদি কখনো আবৃত্তি করি এই দুটো কবিতা করবো, কারণ ওটা ওই আমি খুব ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তো যে কবি লিখতে পারেন কবিতা, কিন্তু আমি সেই কবিতাই কণ্ঠে ধারণ করার চেষ্টা করব। কবির যে কবিতাগুলো, কথাগুলো আমারও কথা, আমি লিখতে পারি, কিন্তু কবিতার কথাগুলো মনে হয়েছে হ্যাঁ এটা তো আমিও ভাবি। এইটা করে আমার কিছু ভালো লাগার কবিতাগুলোকে সংগ্রহ করতে আবার ভাবতে শুরু করি যে এই সময়টা কি কবিতা পড়েছি, ওই সময়টা কি কবিতা পড়েছি, এইভাবে একটা 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 গোছানো শুরু হয় আর কি। হ্যাঁ, কিন্তু আমার যেটা মনে হয় যে কোনটাটা তোর মধ্যে ছিল যে একটা আমি নিজে কেন একটা এরকম সংকলন করে দেবো যেটা মেডিজি হয়ে থাকে। আসলে আমার মনে হয় যে এমন তো অনেক মানুষ আছে যারা মানে শুধু আবৃত্তি করার জন্য নয়, হয়তো কবিতা পড়তে চাইছেন, হ্যাঁ, সেই কবিতাটা পড়তে গিয়ে তিনি তার জানা নেই যে কার কার কবিতা আমি পড়তে পারি, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইরকম কোন একটা সংকলন হয়, সেটা আবৃত্তিযোগ্য কবিতা আবৃত্তিকারদের জন্য করা হয়েছে, আবৃত্তি শিল্পীদের জন্য করা হয়েছে, এটাও যেমন ঠিক, তেমনি একজন সাধারণ পাঠকও কিন্তু এই বইটা যদি হাতে নেয়, নিয়ে যদি তার ভালো লাগার একটা অংশ থাকে যে আমার কবিতা, তাহলে কিন্তু তিনি একবারে অনেকের কবিতা পড়তে পারবেন। এবার তার মধ্যে থেকে এরকম হতে পারে যে আমার 10 জনের কবিতা খুব ভালো লাগলো, তার তখন সেই জায়গা থেকে একটা খোঁজ শুরু হবে যে এই কবির আর কি কবিতা আছে। এভাবেও তো আমি আসলে এই পজিটিভিটিটা ভাবিনি কখনো।
সেটা আমি কল্পনাতেও আনিনি যে যিনি একজন কবিতার পাঠক, তিনি শুধু কবিতার পাঠক, পারফর্মার নন, আবৃত্তি শিল্পী নন, তিনি এই বইটি সংগ্রহ করবেন, করে কোনো কবির কবিতা পেয়ে তার কবিতার বই খুঁজবেন, এত বড় প্রত্যাশা আমার না। কিন্তু যেটা আমাকে খুব হন্ট করেছিল সেটা হলো যে আজকাল থেকে প্রকাশিত হওয়ার পরে সেই বইটার মধ্যে অনেক অসম্পূর্ণতা ছিল। সেই অসম্পূর্ণতার দায় সম্পাদক হিসেবে সম্পূর্ণভাবে আমার, কারণ আমি এত বড় বই সম্পাদনার কাজ ইতিপূর্বে করিনি। ফলে আমার তো কিছু শেখার সমস্যা ছিল, অভিজ্ঞতা ছিল না। সেটা করতে গিয়ে দেখেছি যে প্রকাশিত হওয়ার পরে দেখেছি যে মানুষের খুব ভালো লাগলো। ভালো লাগলো কি হিসেবে বুঝবো, যে মানুষ বইটা কিনতে শুরু করলো, এবং আমি একটু বিস্মিত হতে শুরু করলাম যে কেন কিনছে। 2019-এ আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি শ্রোতাদের মধ্যে আমার কিঞ্চিত পরিচিতি তৈরি হয়েছে। এই বই বিক্রির পেছনে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি কাজ করছে, নাকি যারা আবৃত্তি করতে চাইছেন তারা খুব সহজ উপায়ে সুমন্ত্র সেনগুপ্ত কি কি কবিতা বেছেছেন, তার মধ্যে তাহলে নিশ্চয়ই তার উপযোগিতা আছে, আবৃত্তির উপযোগিতা আছে, সেই কারণে সংগ্রহ করুন। যে কারণেই সংগ্রহ করুন না কেন সেটা আমার বিষয় নয়। বিষয়টা হলো যে প্রতিক্রিয়াগুলো আমি পেতে শুরু করলাম, সেইটা আমাকে খুব উৎসাহিত করেছিল, এবং সঙ্গে সঙ্গে আমাকে অপরাধীও করেছিল যে আমার তো অনেক ভালো লাগা, খুব ভালো কবিতা, মানে কবি ছেড়ে দিলাম, যে কবিতাগুলো আমার ভীষণ একান্ত ব্যক্তিগত আমার কথা, সে অনেক কিছুতে এখানে স্থান পেল না আমার দোষে। তখন আমার মনে হয়েছিল যে এই সংকলনটা যদি শেষ হয়, নিঃশেষিত হয়, তাহলে যদি আবার পুনরায় প্রকাশিত হয়, তাহলে আমার ওই অপরাধ বোধকে আমি অতিক্রম করতে চাইব সেই কবিতাগুলো এখানে রেখে। এবং সেটা একেবারেই সম্ভব হয়েছে যে মান্দাস থেকে, সুগল্প আজকাল থেকে বেরিয়ে মান্দাস বলে তার নিজস্ব প্রকাশন সংস্থা তৈরি করার পরে ও যখন বলল যে মান্দাস এটা বার করবে, আমি খুব খুশি হয়েছিলাম। এবং খুশি হয়ে সেই জায়গা থেকে আমাদের প্রথম সংকলনে বোধহয় সম্ভবত 27-28টি কবিতা বিয়োজিত হয়েছে, 17টি কবিতা সংযোজিত হয়েছে। খুব এই কথাটা এই মুহূর্তে বললে খুব একটা হয়তো মানে অপ্রাসঙ্গিক হবে না, যে আমি এইমাত্র ফেসবুকে দেখলাম যে আমার পোস্টে একজন লিখেছেন যে আমার কাছে দুটো বইই আছে, দুটো সংকলনই আছে, তাতে এই 27-28টি কবিতা বিয়োজিত হয়েছে, 17টি কবিতা সংযোজিত হয়েছে। এটি পড়ে আমার মনে হলো যে তিনি পুরো বইটা খুব নিবিড় ভাবে পাঠ করেছেন, না হলে এই তথ্যটা তার পক্ষে দিয়ে ওখানে দেওয়া। ফলে হয়তো কিছু মানুষের কাজ হয়েছে। না, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি মাঝখানে, তুই মাঝখানে বললি যে তো কিছু ওই মানুষের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়ে তোর খুব উৎসাহিত লেগেছিল, ভালো লেগেছিল, তো সেই প্রতিক্রিয়াগুলো কিরকম ধরনের? মানে প্রতিক্রিয়া যেটা পেয়েছি সেটা হলো যে অধিকাংশ প্রতিক্রিয়াই যারা আবৃত্তি করেন তাদের থেকে এসেছে। যেরকম অনেকে নিয়ে বলেছেন যে এইরকম এই কবিতাগুলো জানা ছিল না, এই কবিতাগুলো এই বইয়ের মধ্যে পাচ্ছি, সুমন্ত্রদা কি দাদা কি কাকু কি স্যার যাই বলে ডাকুক নাকি সুমন্ত্র, এইটা খুব একটা বেশ আমাদের একটা ভালো সংকলন হয়ে থাকলো। আবারও বলছি, এই মানে আজকে আমি এটা ওই সামাজিক গণমাধ্যমে দেওয়ার পরে একজন দেখলাম লিখেছে যে একটি একটি অনবদ্য সংকলন, এই বইটিকে সংগ্রহ করা উচিত। ওগুলো দেখে মনে হয়েছে যে হয়তো তাহলে আবৃত্তি শিল্পীদের কাজে যাচ্ছে। আর এটাও তো ঠিক যে একজন আবৃত্তি শিল্পীর পক্ষে সে যতই বড় পাঠক হন না কেন, তার সমস্ত কবিদের কবিতার বই সংগ্রহ করে কি লাইব্রেরিতে গিয়ে কি ইয়েতে গিয়ে তাদের কবিতা পাঠক হওয়াটা সম্ভব বোধহয় নয়। সেটাই যে এত এত অনুসন্ধানের সময় এবং সুযোগ এবং সুবিধা বোধহয় সবার থাকে না। সেক্ষেত্রে যদি এরকম একটা সংকলন পাওয়া যায় তাহলে হয়তো তাদের সুবিধেই হয়। পথ দেখানোরও একটা
রাস্তা বলা যেতে মানে পথ দেখাচ্ছে যে এই কবির এইরকম ধরনের কবিতা আছে। ওই যে বললাম যে পরবর্তীকালে তার যদি আরো ভালো কিছু জানার থাকে তাহলে তখন তার বই খুঁজবে, এটা হতে পারে। হতে পারে, জানি না কি কি হতে পারে, মানে সে সম্ভাবনার কথা আমি বলতে পারবো না, কিন্তু এইটা বলতে পারি যে যেহেতু আমার পথ চলাটা দীর্ঘদিনের, আমি সবে আবৃত্তি করতে শুরু করেছি, আমাকে কোনো একজন প্রকাশক বললেন যে তুমি একটি সংকলন প্রকাশ করো, তুমি কিছু সম্পাদনার কাজ করো, ইয়ে করো। এই কাজটা এইভাবে ঘটে, কারণ আমার যাই করি না কেন তার সামান্য রেখা যদি এই আবৃত্তির ইতিহাসে থেকে যায়, তো সেই পথ চলাটার মধ্যে আমি ব্যক্তিগতভাবে খুব অনেস্ট, আমি খুব সৎভাবে পথটা চলার চেষ্টা করেছি। আমি এটা এই প্রসঙ্গে বলি যে গদ্যের কথা হচ্ছে, চিঠির কথা হচ্ছে, ভারতের স্বাধীনতার 50 বছর আনন্দবাজার পত্রিকা রবিবারের একটি রবিবার শরীয়তে অনেকগুলো পাতা একটা বিশেষ সংখ্যা করে, তাতে জয় গোস্বামী একটি অসাধারণ রিপোর্টাজ লিখেছিলেন। আমি ওই 15ই আগস্ট সকালবেলা ওইটা পড়ার পরে আমার মনে হয়েছিল যে এইটা বলা যায়, এত অসাধারণ একটা অত বড় কবি, তার শব্দ চয়ন, তার বাক্য গঠন এ তো অন্যরকম হবেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে আমার মা সকালবেলা সবার আগে খবরের কাগজটা পড়েন, এখনো তাই। তা উনি ওটা পড়ে আমাকে বলেছেন এটা পড়িস তো, এটা খুব ভালো লিখেছে, জয় গোস্বামী খুব ভালো লিখেছে। এবং ওটা পড়ার পরে ওটা প্রথম আমি আবৃত্তি করি, ওই গদ্য রিপোর্টার প্রথম করি, এবং সেইটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে ওই লেখাটা কোথায় পাবো। আরেকটা ঘটনা বলি যে কেন সংকলনের কোথায় উপযোগিতা আছে। আমি তখন অল ইন্ডিয়া রেডিওতে ঘোষকের কাজ করি, বিখ্যাত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী আকাশবাণীতে কাজ করতেন। আমাদের সবার সঙ্গে স্বপ্নময়দার খুবই একটা শ্রদ্ধা মিশ্রিত বন্ধুত্ব ছিল। হঠাৎ একদিন আমাকে স্বপ্নময়দা একটা লেখা দিলেন, একটা লিটল ম্যাগাজিনে প্রকাশিত, সেইটার একটা জেরক্স কপি দিয়ে বললেন যে এইটা একটু পড়ে দেখো তো কেমন হয়েছে। কেউ জানে না লেখাটার কথা তখন। আমি রেডিওতে পেয়ে লেখাটার নাম পারিবারিক চালচিত্র। আমার পড়ার পরে অসাধারণ লাগলো, রবীন্দ্রনাথকে নিয়ে এইরকম ভাবে ভাবা যায়। তো আমি বলছি যে সেইটা প্রথম একটি মঞ্চে বলার পরে খবরটা খুব দ্রুত ছড়ায়। আমি নাম করছি না, যারা খুব পরিচিত গুণী বিখ্যাত আবৃত্তি শিল্পী তারা আমাকে ফোন করতে শুরু করলেন, এই লেখাটা কি করে পাবো, তোকে ওরা স্বপ্নময়দাকে বলেছে, তারা স্বপ্নময়দের সাথে পরিচিত। স্বপ্নময়দা বলছে আমার কাছে এক কপি ছিল, আমি সমুদ্রকে দিয়ে দিয়েছি। আমি তারপরে ওই লেখাটা অনেককেই দিই। তার মানে এইটা কোথাও প্রমাণিত যে একজন আবৃত্তি শিল্পীর পক্ষে সবকটা এরকম লেখা জানা সম্ভব নয়। আমি যদি একটা লেখা জানি যে এই লেখাটা পেয়েছি, এই লেখাটা দারুণ হয়েছে, এই লেখাটা যদি সংকলনে রাখি, তাহলে তো আরো 10 জন কি 15 জন সেই লেখাটা পড়ে তার মতন করে আবৃত্তি করতে পারবেন। এইটা আমার মনে হয়েছিল এইগুলো কোথাও ওই আমার সংকোচকে দূর করার উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে, যে তার মানে কোথাও এটার মধ্যে থাকলে তাহলে আরেকজন পড়তে পারে, কোনোভাবে এটা কালের স্রোতে হারিয়ে যাবে না। হ্যাঁ, সেটাও ঠিক। মানে আমি যদি নিজের কাছে ব্যক্তিগত সংগ্রহে রেখে দিলাম, হতেই পারে যে এটা হারিয়ে গেল কোনোভাবে। কিন্তু আচ্ছা, একটা জিনিস, এটার কি পেছনে কোনো এরকম কারণ ছিল, মানে কবিতা বাছার পেছনে, আবৃত্তিযোগ্য কবিতা বাছার পেছনে এই মানে সংকটটা কি কোনো সময় মাথায় ছিল যে এই যে আমরা বেশ কয়েক বছর ধরে আমরা দেখি যে বিভিন্ন অনুষ্ঠানে একই কবিতার আবির্ভাব, মানে আবৃত্তিকারদের কণ্ঠে প্রায় একই কবিতার আবির্ভাব হতে দেখা যায় বিভিন্ন বড় মঞ্চ থেকে ছোট মঞ্চ সমস্ত জায়গায়। তো সেইখানে কি কোনো সেই সাইকোলজি কিছু কাজ করেছিল যে না, আমি চেনা কবিতা কিছু দেব না যেগুলো সব সময় হচ্ছে সেরকম? কারণ এই লোকটা কিন্তু অনেকেই থাকে যে অনেকেই চান যে চেনা কবিতা আছে কিনা দেখা এর ভেতরে, মানে
চেনা কবিতা দেওয়ার একটা টেন্ডেন্সিও থাকে, আবার চেনা কবিতা আছে কিনা সেটাও দেখার যে ও এটা নেই তাহলে আর কি হলো। হ্যাঁ, না আমাদের বলি মোর হাতে নাই ভুবনের ভার, কে পরিচিত কবিতা চাইছে নাকি কবিতা ঘুরছে সেটা নিয়ে আমি খুব একটা ওয়াকিবহল নই, আমার সেটা নিয়ে কোনো ভাবনাও নেই। তা বলে কি এই সংকলনের মধ্যে এমন কোনো কবিতা নেই যে কবিতা বহুবার আবৃত্তি করা হয়েছে? অবশ্যই আছে। আমি আবারও বলছি, এই সংকলন করার পেছনে আমার ব্যক্তিগত ভালো লাগাটা অনেক বেশি পরিমাণে কাজ করেছে এই তুলনায় যে খুব পরিচিত কবিতা থাকলে চারটে সংখ্যা বই বেশি বিক্রি হতে পারে তাই চারটে পরিচিত কবিতা দাও। আমি এটা একদম অপ্রাসঙ্গিক হবে না, আমি একটা ছোট্ট গল্প বলি। সেটা হলো যে 25শে বৈশাখ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে কবিতা যেমন আবৃত্তি করতে হয় সেরকম আমাকেও করতে হয়। সেখানে সঞ্চয়িতাতে থাকা রবীন্দ্রনাথের বহু পরিচিত, বহু পঠিত, বহু শ্রুত কবিতা ঐকতান বলে যখন নাম আবৃত্তি করার পরে মঞ্চ থেকে নামছি, অনেক দিন ধরে আবৃত্তি করে আসা একজন শিল্পী তিনি আমাকে বলছেন, এটা কোন কবিতা, রবীন্দ্রনাথের কোন বইতে আছে? আমি এটা বলছি এই কারণে যে তাহলে কি তাদের জন্য প্রয়োজন এরকম একটা করে দেওয়া, এবং সেটা কতটা কি কাজে লাগে আমি জানি না, তবু ওই সংকোচ গুলো দূর হওয়া এটার জন্য করে রাখা। এবং আরো একটা বড় কথা হলো যে একটা সংকলন হয়ে থাকলো, যে সংকলনটাতে আমার কিছু ভালো লাগা কবিতা আছে, তার মধ্যে অবশ্যই কিছু বহুশ্রুত কবিতাও আছে। কিন্তু ওই বহুশ্রুত, বহু পঠিত কবিতা বলে দেব না কিংবা কবিতা বলে দেব, এই দুটোর মধ্যে বিকৃত তারতম্য হতে পারে, সেইটাই সম্পাদনা করার সময় আমার মনে কোনো কাজ করে। এটা চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জটা খুব সাংঘাতিক ছিল। চ্যালেঞ্জটা মানে এই কাজটা করতে গিয়ে বুঝতে পেরেছি যে আমি কতটা অনুপযুক্ত এই সম্পাদনার কাজ করার জন্য। তার কারণ হলো যে আমার কাছে বহু যাদের কবিতা সাধারণত আবৃত্তি করি, যারা পরিচিত কবি, যারা খুব জনপ্রিয় কবি কি লোকপ্রিয় কবি, তাদের বাইরেও যাদের কবিতা আবৃত্তি শিল্পীরা পড়েন না, সেরকম প্রচুর বই আছে। সেই বই থেকে ধরে ধরে, কারণ আমি তো দিনের শেষে একজন পারফর্মার, আমি তো সম্পাদক নই, ফলে আমাকে ওই নিজের পারফরমেন্স, আমার যে দল সুকল্প বলে 1989 সালের 23শে জুলাই, আমি তারিখটাও বলে দিলাম, স্থাপিত হয়েছিল, সেখানে 450-র উপরে ছেলে মেয়ে আছে, ফলে তাদের পেছনে আমাদের সময় দিতে হয়। আমরা আবৃত্তিকে ভিত্তি করে একটা নতুন কাজ করতে শুরু করেছি বেশ কয়েক বছর, যার নাম দিয়েছে শ্রুতি দৃশ্যায়ন, তার পেছনে সময় দিতে হয়। তারপরে সম্পাদনার সময় এইটা কাজ করতে গিয়ে প্রভূতভাবে রঞ্জনা সেনগুপ্ত এবং আমাদের দলের বেশ কিছু ছেলে মেয়ে যারা আমাকে খুব সাহায্য করেছেন। আমরা কবিদের তালিকা তৈরি করেছি এবং এই কবিতাগুলো যেগুলো স্মরণে আছে সেগুলো নেওয়া। তারপরে সমস্যা হয় যেটা এই সংকলনেও সেই সমস্যা আছে, যে কিছু কিছু এমন জায়গা থেকে আসলে এটা বুঝেছি যে কোনো একজন কবির যে কবিতা আমি এখানে স্থান দেব, সেই কবিতা সংগ্রহ করা উচিত সেই কবির কাব্যগ্রন্থ থেকে। অনেক সময় সেটা সম্ভব হয়নি, ফলে যেখান থেকে সংগৃহীত হয়েছে সেখানকার ভুল এখানে চলে এসেছে, এবং একটা সময় হয়তো এই ভুলটাই মান্যতা পেয়ে যায় যে এইটাই হয়তো লিখেছে। সেই সব সমস্যাগুলোকে খুব ফেস করেছি, করার পরে যেটা আমি একেবারেই অপারগ, আমার ওটা একটা টেকনিক প্রুফ দেখা, সেই বিষয়ে আমার বন্ধু ইন্দ্রনীল পরবর্তী সংকলনে তো খুবই সাহায্য করেছে, যেটা মান্দার্স থেকে প্রকাশিত হয়েছে। এই কাজটা সম্পাদক হিসেবে খুব কঠিন,
যে ওই কবিতা নির্বাচন করে সেই কবিতা ঠিকভাবে হচ্ছে কিনা ছাপানো, সেইটা খুব জরুরি। সেটা মান্দাস, আমি বলবো যে এই মান্দাস সংস্করণে সেটা খুব গুরুত্ব দিয়ে করা হয়েছে কাজটা। এবং সবচেয়ে বড় কথা যে এর প্রচ্ছদের যে, আমি একটু তুলে ধরি, এই প্রচ্ছদের যে রঙের ব্যবহার হয়েছে, প্রচ্ছদটা অনেকটাই আগের বইয়ের প্রচ্ছদের মতো, কিন্তু রঙের ব্যবহারটার একটু পরিবর্তন হয়েছে। এবং আমার মনে হয়েছে যে আগেরটা তো খুব যত্ন ছিল, এইটাতে আরো বেশি যত্ন করে করা হয়েছে, যেটা এই প্রচ্ছদের রঙের ব্যবহারটা আমাকে খুব খুশি করেছে। আমি খুব আনন্দিত হয়েছি এই রঙের ব্যবহারটা দেখে। এই পর্যন্ত শুধু বলতে পারি যে যারা আবৃত্তি করতে আসছে, যারা করছেন, তারা এই বইটা সংগ্রহ করলে দুটো জিনিস পাবেন। একটা হলো বাংলা কবিতার ধারাবাহিকতা একটা পাবেন, আরেকটা পাবেন হলো যে এই কবিতাগুলো আবৃত্তি করা যায়, এই চিঠি আবৃত্তি করা যায়। খুব গুরুত্বপূর্ণ, যেখানে এমন কিছু চিঠি আছে যে চিঠিগুলো স্বাধীনতা সংগ্রামীরা লিখছে, মানে ওই চিঠি আমার মানে একেবারেই আমরা যেভাবে বড় হয়েছি, ওই চিঠি পড়লে মনে হয় যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। মানে আমি দেখেছি সেই চিঠি আবৃত্তি করলে মানে দর্শক শ্রোতাদের মধ্যে একরকম অন্য রকমের আলোড়ন হয়। মানে এই বইটি প্রকাশের পরে ওই চিঠি যে কত মানুষ আবৃত্তি করেছেন, কোত্থেকে পেয়েছি, এই শঙ্খমালা থেকে পেয়েছি। বেশ কিছু গদ্য আছে, একটা অদ্ভুত গদ্য আছে যেটা কোথাও পাবেন না, মানে আমি শুধু প্রচারের জন্য বলছি না, কিন্তু সেটা হলো যে দেবব্রত বিশ্বাসের লেখা একটা গল্প আছে, এবং সে গল্পটি অসাধারণ গল্প। এই গল্প কবে কোন একটা লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল, সেখান থেকে সংগ্রহ করে এই গল্পটি এখানে স্থান পেয়েছে, এবং একটা অন্যরকম বিষয়। মানে এটা আমি বলতে পারি যে এটা অন্য কোথাও পাবেন না। মানে এটা আমি আমার ব্যক্তিগত প্রচার করছি না, এটা একটা ইউনিকনেস রয়েছে এই বইটার। আরেকটা জিনিস, এটা তো প্রায় শেষের দিকেই আলোচনা, একটা জিনিস জিজ্ঞেস করি, যে সেটা হচ্ছে যে আমাদের যে কবিতা প্রবাহমানতা যেটা আছে, এত কবি এত কবিতা লিখেছে, তো তার মধ্যে থেকে কিছু কবিতা বেছে নেওয়া হয়েছে, তো কত রয়ে গেল? যত ছাপানো হয়েছে তার থেকে অনেক বেশি রয়ে গেছে। তার মানে এই যে এই রয়ে যাওয়াটা তো একটা মানে এটাই প্রবাহমানতা। সেটাই বলছি। তো তার মানে কি আমরা এক্সপেক্ট করতে পারি যে পরে কোনো একটা খণ্ড, দুটো খণ্ড আসতে পারে? না, সেটা তো মানে এক পক্ষে হবে না। সেটা হলো যে খুব স্বাভাবিকভাবেই তো প্রকাশক এই বই প্রকাশ করার জন্য যথেষ্ট পরিমাণে তার অর্থ বিনিয়োগ করেছেন। ফলে এমন কাজ তো আমি প্রকাশককে করতে বলতে পারবো না যে এটা করো, এটা করো। তিনি তো বুঝবেন, কারণ এটা তো ঠিক যে সে মানে বইটা একজন ছাপাবেন, তার অর্থ বিনিয়োগ করবে, কিন্তু চাইবেন যে অর্থটা ফিরে আসে। ফলে সেইটা হবে কিনা জানি না, কিন্তু ভিন্নতর কিছু কাজ করার ইচ্ছে আছে। খুব খারাপ খারাপ সংকলন আবৃত্তি হয়, খুব খারাপ, যে তার কেন তার কন্টেন্ট কি কেন বলতে চাইলো, 15 মিনিট ধরে কি বলে গেল স্টেজে, কি 20 মিনিট ধরে কি বলে গেল, তার কোনো মাথা মুন্ডু খুঁজে পায় না লোক। সেরকম কিছু ভালো সংকলন তার যদি একটি প্রকাশ করা যায়, আমি জানি না, সেটা যদি যায় তো খুব ভালো হবে। কিন্তু এই বই যদি আবার দ্বিতীয়বার প্রকাশিত হয়, মানে দ্বিতীয় সংস্করণ হয়, মানে এই মান্দাসের দ্বিতীয় সংস্করণ, আমি বলছি আবারও কিছু কবিতা বিয়োজিত হবে, কিছু কবিতা সংযোজিত হবে, কারণ এটা তো কোনো স্ট্যাটিক নয়। না, সেটা তো নয়, কিন্তু আমি বলছি যে মানে আমার তো মনে হয় যে আরো একটা সংকলন হওয়ার থেকেও বেশি কিছু জিনিস, মানে মূল্যবান কবিতা, গদ্য বা চিঠি হয়তো রয়ে গেছে। অবশ্যই রয়ে গেছে, মানে সেটা করার একটা জায়গা থেকেই যায়। একদম। তো এটা তো গেল এই বিষয়টা। তো আমার মনে হয় যে এই বইটা থেকে তোর পছন্দের একটা যে কোনো অংশ যদি একটুখানি আমাদের দর্শক পাঠক
সবাই যারা রয়েছেন এই লাইভে, মানে ডিলেট লাইভে, তাতে একটুখানি যদি পড়ে শোনাস। আমি যেটা মানে সাধারণত চিঠি খুব একটা আবৃত্তি হয় না, ঠিক একেবারে হয় না যে তা নয়, হয় কিন্তু তুলনায় কম হয়। আমি যে কথাটা বলছিলাম চিঠি নিয়ে, মানে কিভাবে এই বইটাতে আছে, ধরুন বিনয় বাদল দীনেশের কথা আমরা বাঙালিরা সবাই জানি, কিছুটা হলেও জানি, দেশকে স্বাধীন করার জন্য কিভাবে রাইটার্স বিল্ডিং মুক্ত সবটা জানি। দীনেশের ফাঁসি হয়েছিল সেটা কিভাবে বইতে আছে সেখান থেকে একটু পড়ে শোনাচ্ছি। মানে এই বইটা এই সংকলনে কিভাবে এসেছে। বিনয় বাদল দীনেশ বিখ্যাত এই ত্রয়ীর দীনেশ গুপ্ত, যার ডাক নাম ছিল নসু। রাইটার্স অভিযানে এই 3 বিপ্লবী কারা বিভাগের আইজি সিমসনকে হত্যা করেন। দিনটা ছিল 8ই ডিসেম্বর 1930। মানে আমি বলছি যে এটা চিঠি, তার প্রেক্ষাপটটাও কিন্তু এই সংকলনের মধ্যে রয়েছে। পুলিশের হাতে ধরা পড়ে 1931 সালের 7ই জুলাই দীনেশের ফাঁসি হয়। ফাঁসির আগে আলিপুর সেন্ট্রাল জেলে বসে মাকে আর তার দিদি মনিদিকে লেখা 2টো চিঠি এই বইটাতে আছে। আমি মনিদিকে লেখা চিঠিটা পড়ে শুনছি। কবে লিখছেন? 7ই জুলাই ফাঁসি হয়েছে 1931, আর চিঠিটা লিখছেন 3রা জুলাই। তখন কিন্তু ফাঁসি ঠিক হয়ে গেছে, 4 দিন পরে ফাঁসি। মানে আমি বলছি শুধু একজন আবৃত্তি করব, আবৃত্তি শিল্পী, এই যে বিষয়গুলো, এই তারিখগুলো যদি তারা দেখেন যে 4 দিন আগে একজন বিপ্লবী কি লিখছেন তার দিদিকে, মনিদি আজ পত্র পেলাম, ভগবানের আশিস যারা পায় অশেষ দুঃখ জোটে তাদেরই কপালে, সে দুঃখের মালা গলায় পরবার সৌভাগ্য ও শক্তি কতজনের হয় আমি জানি না, কিন্তু যার হয় তার জীবন পরম সার্থকতায় পরিপূর্ণ হয়ে ওঠে। ভগবান যাকে আপন কাজের জন্য বেছে নেন, তার সুখ সম্পদ সব কিছু দেন ধুলোয় লুটিয়ে, করেন তাকে পথের ভিখারি রিক্ত কাঙাল। তিনি যাকে বরণ করেন মরণমালা তারই গলায় পরিয়ে দেন। সে মালা কি সহজ? এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র কেন ভারী, এ যে তোমার তরবারি। এই জীবনে সুখ পাওয়া বড় কথা হতে পারে, কিন্তু দুঃখ পাওয়া তার চেয়েও বড়। সুখ ভোগ করতে পারে সকলেই, কিন্তু স্বেচ্ছায় দুঃখের বোঝা বইতে পারে কজন। শক্তির উৎস তিনি, যাকে তিনি তার কাজের ভার দেন, সে ভার বহন করবার শক্তিও তাকে অযাচিতভাবে দান করেন তিনি। নইলে সাধ্য কি তার যে সে গুরুভার এক মুহূর্ত সে সহ্য করে? যার প্রাণ আছে, শ্রেয়কে বরণ করবার জন্য যার আছে শ্রদ্ধা, সে কি কখনো তার মহাসংখ্যের আহ্বান শুনে স্থির থাকতে পারে? কি শক্তি আছে এই মিথ্যা মোহের যে তাকে আটকে রাখবে? তার আহ্বানে কি শক্তি আছে জানি না, শুধু জানি যে শুনেছে কানে তাহার আহ্বান গীত, ছুটেছে সে নির্ভীক পরাণে, সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ব বিসর্জন। নির্যাতন লয়েছে সে বক্ষ পাতে, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। আর যাই দিদি, এই হয়তো শেষ প্রণাম। এই যেটা চিঠি, এই চিঠি শুধুমাত্র কি আবৃত্তি করার জন্যই এখানে রয়েছে? এই চিঠির মধ্যে দিয়ে একটা ইতিহাস, একটা সময়, মানে এগুলো তো একজন আমার মনে হয় আবৃত্তি শিল্পীর কাজ। এই কথা যখন সে বলবে তখন সে একটা সময়কে ধরবে, ইতিহাসকে ধরবে। এই যে আত্মবলিদান, মানে আমার অদ্ভুত লাগে এই চিঠি যখন আমি পড়ি, তখন আমার মনে হয় যে একটা মানুষ সে রবীন্দ্রনাথের কবিতা উদ্ধৃত করছে তার চিঠির মধ্যে দিয়ে জেলে বসে, এবং কি মানসিক দৃঢ়তা যে মৃত্যুকে কিভাবে বরণ করছে। এটা আসলে
আমার মনে হয় যে এগুলো পড়তে পড়তে আমরাও শুদ্ধ হই, আমরাও একটা সময়কে ধরতে পারি। এইসব নিয়েই সংকলনটা করা হয়েছে। হ্যাঁ, একটা শ্রম তো আছেই, আমার একার শ্রম নেই, আমার সঙ্গে অনেকে শ্রম করেছেন। আসলে আমার একার শ্রম থাকলে হয়তো এতটা করা যেত না। আমার বন্ধু বান্ধবরা যারা আমাকে সাহায্য করেছেন তাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ যে তারা এমন অনেক কিছু আমাকে জুগিয়েছে, যেটা হয়তো এই সংকলনকে অন্যান্য অনেক সংকলনের থেকে হয়তো বা আলাদা করেছে। এই হয়তো আলাদা করেছে এটা বললাম হয়তো বা এই কারণে আপনাদের হাতে নিয়ে বুঝতে হবে যে হয়তো বা না সত্যি আপনারা বলেন সত্যিই আলাদা করেছে। এতক্ষণ আমরা শঙ্খমালা বইটির হয়ে ওঠার কথা শুনলাম সুমন্ত্র সেনগুপ্ত এবং ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের কথোপকথনের মাধ্যমে। আমরা জানতে পারলাম যে বইটি কিভাবে হয়ে উঠেছে, এই বইটির নির্বাচনের পিছনে কি রয়েছে। শেষ করব সুমন্ত্রদার ভাবনা দিয়েই, সুমন্ত্রদার কথা দিয়েই, যে একটা সংকলন যখন কেউ করেন, সেটা আবৃত্তিযোগ্য কবিতার সংকলন হতে পারে, সেটা নির্বাচিত কোনো ছোট গল্পের কথা হতে পারে, সমসময়ের ছোট গল্পের সংকলন হতে পারে, উপন্যাস হতে পারে, যে কোনো অন্য শিল্পের, সাহিত্যের যে কোনো কিছুর সংকলন হতে পারে। একজন সম্পাদক যিনি, তার নিজস্ব একটা রাজনীতি আছে। তিনি তার এই কবিতা, গদ্য এবং চিঠি কি রাখবেন, যে কথাটা সুমন্ত্রদা বারবার বললো যে আমার ভালো লাগে এটা করতে, আমার যেটা ভালো লেগেছে পড়তে। এবার কেন তার ভালো লেগেছে? তার কারণ হচ্ছে যে তার মধ্যে ঐতিহাসিক সময় উপস্থিত রয়েছে, যে ইতিহাসের সঙ্গে আমরা নিজেরা আমাদেরকে কানেক্ট করতে পারি, আমরা আমাদেরকে সংযুক্ত করতে পারি। আমাদের সমকালের যে যন্ত্রণা, যে যন্ত্রণার ভিতর দিয়ে পোহাতে পোহাতে আমরা যাচ্ছি এক অনির্দেশের পথে, এক ভবিষ্যতের পথে, সেখানে হয়তো এই লেখাগুলো, এই রচনাগুলো, তা কবিতাই হোক, গদ্য হোক, চিঠি হোক বা অন্য কোনো ফর্মে থাকুক না কেন, তা হয়তো কোথাও গিয়ে উপশম যোগায়, অথবা এই অনির্দেশ্য ভবিষ্যতের দিকে যাওয়ার পথে আমাদেরকে সাহস দেয়। শেষে যে চিঠিটি আমরা শুনলাম, যে ফাঁসির মাত্র ৩-৪ দিন আগে লেখা, দিদিকে লেখা দীনেশ গুপ্তের যে চিঠি, সেই চিঠির ভিতর দিয়ে যে এক মহাজীবনের কথা রচিত হলো, এক সাহসের কথা রচিত হলো, একজন বিপ্লবীর নতুন ভাবনার কথা, নতুন দিনের চিন্তার কথা রচিত হলো বা উন্মোচিত হলো, এটা কোথাও গিয়ে আমাদেরকে এই সময়েও বেঁচে থাকার রসদ যোগায়। অর্থাৎ এটা আমাদের মাথায় রাখতে হবে। মান্দাসের অন্যান্য সব বইয়ের মতন শঙ্খমালাও কিন্তু কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা নয়। শঙ্খমালা সুমন্ত্র সেনগুপ্তর পছন্দ করা, তার ভালো লাগার আবৃত্তিযোগ্য কবিতা, গদ্য, চিঠির সেই সংকলন, যার সঙ্গে মান্দাসের যে রাজনৈতিক পথ, মান্দাসের যে চিন্তা, তার একটা সাযুজ্য আছে। সেই জায়গা থেকেই এর প্রকাশ। এবং আমরা আশা করব শঙ্খমালাকে এই সংস্করণ শেষ হওয়ার পরে আরও অন্য সংস্করণ তার প্রকাশিত হবে, পরবর্তী সংস্করণ প্রকাশিত হবে, এবং অন্য ফরম্যাটেও আমরা আবৃত্তিযোগ্য বা আবৃত্তি হচ্ছে একটি মাধ্যম। আমরা কি বিভিন্ন ধরনের মাধ্যমে আমরা কানেক্ট করি শ্রোতাদের সঙ্গে, দর্শকদের সঙ্গে নিজেকে। যিনি শিল্পী হন তিনি বিভিন্নভাবে কানেক্ট করেন। এখানে সুমন্ত্রদার মাধ্যম হচ্ছে আবৃত্তি। আবৃত্তির মাধ্যমে তিনি মনের ভিতরে গেঁথে দেন, সামাজিক ইতিহাসকে কখনো গেঁথে দেন, সামাজিক ইতিহাসকে গেঁথে দেন, বর্তমানকে পাল্টে দেবার মন্ত্রকে গেঁথে দেন। তাই এই মাধ্যমটাকে কেন্দ্র করে আর কি কি ধরনের কাজ সুমন্ত্রদার সঙ্গে আমরা কথা করতে পারি, সে নিয়েও আমাদের ভাবনা চিন্তা রয়েছে। যাই হোক, আজকের সন্ধ্যার এই আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে মান্দাসে বই কথা এতটুকুনি। শুভরাত্রি, নমস্কার।